যে শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। তো ইকোনমিক্সে যাদের সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য চলে আসলাম আজকের ক্লাসে। দেখা যাক কত সহজে আমাদের বাজারের চ্যাপ্টারটা শেষ করতে পারি। লেগে থাকো শেষ পর্যন্ত, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। অর্থনীতি প্রথম পত্র, চতুর্থ অধ্যায় বাজার। আমরা কথা বলবো বাজারের চ্যাপ্টার নিয়ে। প্রথমে তোমার জানতে হবে বাজার কি, বাজার কাকে বলে, বাজার কাকে বলে। এখন তুমি বাজারের সংজ্ঞা জানো। এখন যদি ইকোনমিক্সের সাবজেক্ট নিয়ে তুমি মন মতো করে একটা কিছু বানিয়ে লিখে দাও, তাহলে কিন্তু ছাড়া তোমাকে মার্ক দিবে না। এই জন্য ইকোনমিক্স সাবজেক্টের ক্ষেত্রে সবসময় সচেতন থাকবে, কম লিখবে, বাট ইম্পর্টেন্ট জিনিস লেখার চেষ্টা করবে। আজে বাজে জিনিস লিখে খাতা বরাদ করবে না। তোমাকে পুরো 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা প্রশ্ন লিখতে বলে না। ইকোনমিক্সের স্যাররা অনেক সেন্সিটিভ, তোমাকে দেখবে, তোমার প্রশ্নের ধরন দেখেই বুঝতে পারবে তুমি কতটুকু ফাঁকিবাজি করেছো বা কতটুকু গুরুত্বপূর্ণ কথা লিখেছো। তো আসা যাক আমার বাজারের সংজ্ঞাটা জানবো। বাজার হলো একটি ব্যবস্থাপনা যেখানে ক্রেতা বিক্রেতারা নির্দিষ্ট পণ্য বা সেবা বিনিময় করেন এবং এর মাধ্যমে একটি মূল্য নির্ধারিত হয়। তার মানে বাজার হলো এমন একটি ব্যবস্থা যেখানে ক্রেতা বিক্রেতা থাকবে এবং একটা পণ্য দাম বা দর কষাকষির মাধ্যমে সেই পণ্যটা ক্রয় বিক্রয় হবে, সেটাকেই বলা হচ্ছে বাজার। কথা ক্লিয়ার? একটি মূল্য নির্ধারিত হবে, একটি মূল্য নির্ধারিত হবে এবং বিনিময় করেন। এক এক বইয়ে এক এক ভাবে সংজ্ঞা দিয়েছে, এটা কোনো বিষয় না। বাট বাজারের সংজ্ঞা কি? ক্রেতা বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং সেখানে সেই পণ্যটা ক্রয় বিক্রয় করতে হবে একটা মাধ্যম। সেটা মাধ্যমটা কি হতে পারে? দাম দর কষাকষির মাধ্যমে সেই পণ্যটা বিক্রয় হবে, সেটাকে বলা হচ্ছে বাজার। ওকে, আমরা চলে যাই বাজারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। বাজারের বৈশিষ্ট্য কি? অনেক সময় তোমাদের খ প্রশ্নে চলে আসে, খ প্রশ্নে চলে আসে বাজারের বৈশিষ্ট্য লেখো। প্রথম আমরা বলেছি বাজারের বৈশিষ্ট্য 1 নম্বরে বলেছি ক্রেতা বিক্রেতার উপস্থিতি, পণ্য সেবা লেনদেন। পণ্য সেবার কি? লেনদেন হবে। তুমি যেই পণ্যটা ক্রয় বিক্রয় করতে যাও সেটা কি হবে? লেনদেন হবে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে আদান প্রদান হবে। 3 নম্বর পয়েন্টে বলেছে চাহিদা ও যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণ। চাহিদার ভিত্তিতে যোগানের ভিত্তিতে, মানে যোগানের ভিত্তিতে চাহিদার মূল্য নির্ধারণ। এখন তুমি বাজারে কোন ধরনের দ্রব্য বা কোন ধরনের পণ্য বেশি বিক্রি হয়, সেই পণ্যটা কিন্তু একজন ক্রেতা নিয়ে আসবে, সরি একজন বিক্রেতা নিয়ে আসবে। কারণ ক্রেতা সেটা, একজন ক্রেতা তো সেটা ক্রয় করবে। তার হচ্ছে বাজারে বর্তমানে আম বেশি ক্রয় করতেছে, তাহলে একজন দোকানদার কি করবে? তার প্রথম, সে কিন্তু ফল বিক্রেতা, সে ফলের মধ্যে কি আম প্রথম লিস্টে রাখবে। তার মানে সে আম ক্রয় করে নিয়ে আসবে, একজন দোকানদার আম ক্রয় করে নিয়ে আসবে এবং সেটা অন্য কারো কাছে বিক্রি করবে। সেইটাই যে চাহিদা যোগান। তো বোঝো, যোগান হচ্ছে যে, সেটা হচ্ছে কি বলা যায়, যোগানকে এক কথায় বলতে পারি আমরা বিক্রেতা। যোগান অবশ্যই একজন বিক্রেতা হবে, বিক্রেতা। এক কথায় একজন বিক্রেতাই হচ্ছে যোগান, যোগানের চাহিদা, যোগানটা পূরণ করে। আর চাহিদা হচ্ছে কারা? যারা ক্রেতা গ্রহণ করে। ঠিক আছে, তো ওইটাই হচ্ছে বিষয়। আর 4 নম্বর পয়েন্টে আমরা বলেছি একক মূল্যনীতি। 5 নম্বর বলেছি ক্রেতা বিক্রেতার যোগাযোগের ব্যবস্থা। এখন একটা বাজারে তুমি পণ্য ক্রয় বিক্রয় করবে, ক্রেতা বিক্রেতা কেন যাবে, কি জন্য যাবে? যেমন তুমি আমার কাছে ক্লাসটা করতেছো, কি জন্য করবে, কেন করবে? তুমি যদি আমার ক্লাসটা না করতে পছন্দ না হয়, তুমি 2 মিনিট বা 2 সেকেন্ড দেখে স্টপ করে দিবে, রাইট? তো ওই জায়গা থেকে আমরা পয়েন্ট আউট করব যে একজন ক্রেতা বিক্রেতা যদি যোগাযোগের ব্যবস্থা ভালো না হয়, সে কখনোই সে বাজারে যাবে না। সেটা তোমার মাথায় রাখতে হবে। নির্দিষ্ট বা অনির্দিষ্ট স্থান, বাজারের জন্য অবশ্যই গ্রামে হোক শহরে হোক একটা নির্দিষ্ট স্থান থাকতে হয়। অনির্দিষ্ট স্থান খুব রেয়ার যে সাডেনলি কোনো জায়গায় বাজার বসে যাচ্ছে,
এরকম কিন্তু খুব কম, বাট নির্দিষ্ট একটা স্থান থাকতে হয়। সময় ভিত্তিক বাজার পরিচালনা, একটা বাজার দেখবা প্রত্যেকটা বাজারে একটা সময় থাকে, টাইম, টাইমটা যে কোনো একটা টাইম ফিক্স থাকবে, ওই সময়ে গেলে তুমি ওই পণ্যটা ক্রয় করতে পারবে এবং একজন বিক্রেতা বিক্রি করতে পারবে। এইভাবেই সাধারণত বাজারে বৈশিষ্ট্য বলা যায় যে এইগুলো সাধারণত বাজারের বৈশিষ্ট্য। আরেকটা আমরা শেষে বৈশিষ্ট্য দিচ্ছি, ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ। দাম নির্ধারণ দাম নির্ধারণ করার জন্য অবশ্যই ক্রেতা বিক্রেতা একটা দর কষাকষি হয়। তুমি বাজারে যখন যাবে দেখবে তো এরকমটা দর কষাকষি হচ্ছে, ঠিক আছে? তার মানে তোমার কিছু জিনিস আছে যেটা তোমার পয়েন্ট আউট করে পড়তে হবে। তার মানে আমাদের বাজারের বৈশিষ্ট্য ক্লিয়ার। এখন ইকোনমিক্স পড়ার সময় প্রত্যেকটা লাইন একদম এক্সপ্লেন করে পড়ার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। সেটা যে কোনো স্যারের ক্লাস করো বা যে কোনো রাইটারের বই পড়ো, কারণ তুমি যখন সুন্দরভাবে অ্যানালাইসিস করে পড়বে তখন তোমার কাছে ইকোনমিক্স সহজ হয়ে যাবে। সত্যি কথা ভাই, ইকোনমিক্স কঠিন সাবজেক্ট না, কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলি না পড়তে পড়তে। বর্তমানে কতজন আর পড়াশোনা করো? সব তো বইয়ের মধ্যে দেখো রিলস, মানে বইয়ের মধ্যে যেটা মোবাইলে সারাদিন যেটা দেখো সেটা এখন বইয়ের মধ্যে ভাসে, তাই না? তো এমন একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, ওই দিকে আর না বলে বাজারের শ্রেণী বিভাগে আমরা চলে যাব। বাজারের শ্রেণী বিভাগ, বাজারের শ্রেণী বিভাগ কত প্রকার? আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। কিসের ভিত্তিতে? আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার তিন প্রকার। সাধারণত আমরা বাজারের সংজ্ঞা অলরেডি জেনে ফেলছি, এখন আমরা নিচে চলে যাব। প্রথমে আমরা পড়ব স্থানীয় বাজার। এখন ভাই স্থানীয় বাজার কি, তোমার এটা জানা থাকতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, বলা হবে উদ্দীপকটি থেকে কোন বাজার সম্পর্কে বলা হয়েছে, বা তোমার ক প্রশ্ন খ প্রশ্ন, সরি ক প্রশ্ন চলে আসে। ক প্রশ্ন বলতে ওইটা না যেটাতে তোমার এমসিকিউতে চলে আসে, হ্যাঁ। আর মাঝে মধ্যে বলা হয় যে খ প্রশ্ন স্থানীয় বাজার বলতে কি বুঝো। এখন আসে যাক, স্থানীয় বাজার হচ্ছে লোকাল মার্কেট। আমরা আবার ইংলিশ ভালো পারে, বাঙালি তো। এই বাজার একটি নির্দিষ্ট স্থান বা ছোট পরিসরে সীমাবদ্ধ থাকে। বা এই পুরোটা পিডিএফ আমার বানানো নিজস্ব পিডিএফ। সো ওই জায়গা থেকে অবশ্যই আমি যা লিখছি সবগুলো ইম্পর্টেন্ট। এখন অন্য রাইটারও লিখতে পারে, আমার সে ভালো কিছু লিখতে পারে, ওকে ফাইন, ওইদিকে আমি বলবো না, বাট আমি যেটা বোঝাবো তোমাকে সেটা বোঝার চেষ্টা করবে, না বুঝলে কমেন্ট করবে। আরেকটা সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো, আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, রিকোয়েস্ট। যেহেতু আমরা অনেকদিন ধরে অফলাইনে পড়াচ্ছি, এখন আমরা যেহেতু নতুন নতুন অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা তোমাদের মাধ্যমে আইডেন্টিটি তৈরি করব, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো। আচ্ছা, স্থানীয় বাজার হচ্ছে কোন বাজার? এই বাজারে একটা নির্দিষ্ট স্থান থাকবে, ছোট পরিসরে সীমাবদ্ধ থাকে। তার মানে স্থানীয় বাজার ছোট, এটা তোমার মাথায় রাখতে হবে। স্থানীয় বাজারটা কি হয়? ছোট হয়, বড় হয় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, গ্রামের হাট, মহল্লার মুদি দোকান, স্থানীয় সবজির বাজার, মাছ, ইট ইত্যাদি হচ্ছে কোন ধরনের বাজার? স্থানীয় বাজার। এগুলো সাধারণত দেখবা গ্রামের এলাকায় বসে, গ্রামের এলাকায়। এক কথায় আমরা বলতে পারি স্থানীয় বাজার হচ্ছে সেই বাজার যেই বাজার স্থানীয় পর্যায়ে মানে গ্রামের পর্যায়ে অবস্থান করে, সেটা হচ্ছে স্থানীয় বাজার। ওকে, সহজভাবে আমরা যেটা বুঝতে পারি সেটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। ওকে, আমরা নিচে চলে যাই। জাতীয় বাজার। জাতীয় বাজারটা কি? জাতীয় বাজার হচ্ছে সেই বাজার যেই বাজার তোমার দেশের মধ্যে, পুরো দেশের মধ্যে, তোমার বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক, যে কোনো রাষ্ট্রে, একটা নির্দিষ্ট রাষ্ট্রে সব অঞ্চলে কোনো একটা পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে বা আদান প্রদান হচ্ছে, সেটা হচ্ছে জাতীয় বাজার। যেমন সংজ্ঞা হিসেবে বলা যায়, এই বাজার একটি দেশের সকল অঞ্চলে ছড়িয়ে থাকে এবং দেশ জুড়ে পণ্য সরবরাহ বিক্রয় হয়, সেটা হচ্ছে জাতীয় বাজার। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দেশের চালের বাজার। দেশের চালের বাজার, এটা কি ধরনের বাজার? জাতীয় বাজার। জাতীয় পর্যায়ে পোশাক, মোবাইল, মোবাইল বাজার, এইসব বাজার হচ্ছে কোন ধরনের বাজার? জাতীয় বাজার।
দেখো, এই যে আমরা এখানে তিনটা শ্রেণীতে ভাগ করেছি, এখান থেকে সাধারণত খ প্রশ্ন তেমন একটা দেখা যায় না, বাট বাট তোমার এমসিকিউতে তুমি শিওর পেয়ে যাবে এখান থেকে 100%। ওকে, আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার এক কথা হচ্ছে একটি দেশ আরেকটা দেশের সাথে যখন পণ্য ক্রয় বিক্রয় করা হয়, ঠিক আছে, সেইটাই হচ্ছে আন্তর্জাতিক বাজার। যেমন এই বাজার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়। এখানে বিভিন্ন দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি হয়। বিভিন্ন দেশের মধ্যে কি হয়? পণ্য আমদানি রপ্তানি হয়। বিভিন্ন দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি হয়, এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজার। তার মানে আমরা জাতীয় বা পরিধির ভিত্তিতে বাজার কত প্রকার? 3 প্রকার। জাতীয় বা আন্তর্জাতিক আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার কত প্রকার? 3 প্রকার। আমরা এটা কমপ্লিট করলাম। ওকে, আমরা চলে যাই পরবর্তী বাজারের ধরন বা প্রকার ভেদে। সময়ের ভিত্তিতে বাজার। সময়ের ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ। সময়ের ভিত্তিতে বাজার শ্রেণী বিভাগ কত প্রকার? 4 প্রকার। সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? 4 প্রকার। মাথায় রাখবে, সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকার। আচ্ছা, সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে 4 প্রকার। এখন আমরা চলে যাব সংজ্ঞা। অতি স্বল্পকালীন বাজারে, অতি স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন বাজার। লাইটিং কি খারাপ দেখাচ্ছে? আগেরটাই রাখি, এটাই ভালো লাগতেছে। আচ্ছা, অতি স্বল্পকালীন বাজার, ভেরি শর্ট রান মার্কেট। এই বাজারের অপর নাম বলা হয় তাৎক্ষণিক বাজার। অনেক বই দেওয়া আছে, আবার অনেক বই দেওয়া নাই, বাট তোমাদের সব রাইটারের বই এই বাজারটাই দেওয়া আছে। আচ্ছা, আমরা সংজ্ঞা জানবো। যে বাজারে কোনো পণ্যের সরবরাহ একেবারেই পরিবর্তন করা যায় না। যে বাজারে কোনো পণ্যের সরবরাহ একেবারেই পরিবর্তন করা যায় না এবং সম্পূর্ণভাবে চাহিদার উপর মূল্য নির্ধারিত হয়, চাহিদার উপর মূল্য নির্ধারিত হয়, তাকে অতি স্বল্পকালীন বাজার বলা হয়। তাকে বলা হয় অতি স্বল্পকালীন বাজার বলা হয়। ইকোনমিক্স সহজ ভাবিও না, আমি যে বলতেছি ইকোনমিক্স খুব সহজ, ভাবলে কঠিন। যাই হোক, আমি শুধু এখন বেসিক বোঝানোর চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ পরেই চলে যাব হচ্ছে আমরা চিত্র। তোমার চিত্র দেখে মনে হতে পারে একটু কঠিন, বাট বুঝলে খুব সহজ। যাই হোক, বেসিকটা আগে আমি ধারণা ক্লিয়ার করে নিচ্ছি বাজার কত প্রকার। দেখো, কোনো কিছু জানার জন্য প্রথমে জানতে হয় সেটার প্রকারভেদ, সেটার মাধ্যম, কিভাবে আমরা বাজারে যাব। এখন যদি তুমি বাজারে সংজ্ঞা বা আদার্স কিছু না জেনে একদম ডিরেক্ট বাজারে কোনো একটা পণ্য নিয়ে যেতে চাচ্ছ, তাহলে কিন্তু আসলে তুমি ওই পণ্যটা বিক্রয় করতে পারবে না। এই কারণে আমরা প্রথমে এই থিওরি বা বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, ঠিক আছে? ওকে, আর এইগুলো তোমাদের লাগবে, অবহেলা করার কোনো মানে হয় নাই। হ্যাঁ, অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার, যে বাজারে কোনো পণ্যের সরবরাহ একেবারেই পরিবর্তন করা যায় না এবং সম্পূর্ণভাবে চাহিদার উপর মূল্য নির্ধারিত হয়, তাকে অতি স্বল্পকালীন বাজার বলা হয়। কি বলা হয়েছে? যে বাজারে কোনো পণ্যের সরবরাহ একেবারেই পরিবর্তন করা যায় না। কি করা যায় না? পরিবর্তন করা যায় না। যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে ফল, ফুল, মাছের বাজার, এসব দ্রব্য সংরক্ষণ করা যায় না, তাই প্রতিদিনের চাহিদার উপর দাম ওঠানামা করে। অতি স্বল্পকালীন বাজারে এক কথায় বলা যায় যে প্রতিদিনের পণ্য প্রতিদিন বিক্রয় করতে হয়, আর যদি সেটা বিক্রয় করতে না পারা হয়, না পারি বা বিক্রয় করতে না পারে, তাহলে সেই পণ্যটা নষ্ট হয়ে যাবে, সেই পণ্যটা কি হবে? পচে যাবে। সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার, তার মানে আমাদের এটা ক্লিয়ার। আচ্ছা, আমরা অতি স্বল্পকালীন বাজার সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা চলে যাব পরের বাজারে। সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? 4 প্রকার। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবে যে স্যার বুঝতে পারে নাই, কমেন্ট করার চেষ্টা করবে, পরবর্তী নেক্সট ক্লাসে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বরে বলা হয়েছে স্বল্পকালীন বাজার, শর্ট রান মার্কেট। সংজ্ঞা: যে যে বাজারে কিছু উপাদানের পরিবর্তন করা সম্ভব, কিছু পরিবর্তন করা সম্ভব, পুরোটা না,
কিছু পরিবর্তন করা সম্ভব এবং উৎপাদন কিছুটা বাড়ানো যায়। কি করা যায়? কিছুটা উৎপাদন বাড়ানো যায়, তবে সব উপাদান নয়। তাকে স্বল্পকালীন বাজার বলা হয়। তাকে কি বলা হয়? স্বল্পকালীন বাজার বলা হয়। আচ্ছা, তাহলে আমরা স্বল্পকালীন বাজারের সংজ্ঞা জানলাম। এখন আসো উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি। উদাহরণ: দুধ, ডিম, রুটি। যেমন গরুকে বেশি খাবার দিয়ে দুধ কিছুটা বাড়ানো যায়। কি বলা আছে? গরুকে বেশি খাবার দিয়ে দুধ কিছুটা বাড়ানো যায়, তবে হঠাৎ করে গরুর সংখ্যা বাড়ানো সম্ভব নয়। আমরা কি বলেছি? যে বাজারে যে বাজারে কিছু উপাদান পরিবর্তন করা সম্ভব। কি পরিবর্তন করা সম্ভব? উপাদান পরিবর্তন করা সম্ভব এবং উৎপাদন কিছুটা বাড়ানো যায়। উৎপাদন কিছুটা, তবে সব উপাদান নয়, তাকে স্বল্পকালীন বাজার বলা হয়। যেমন গরুকে বেশি খাবার দিয়ে দুধ কিছুটা বাড়ানো যায়। কি বাড়ানো যায়? দুধ। তবে হঠাৎ করে গরুর সংখ্যা বাড়ানো সম্ভব নয়। হঠাৎ করে কি করা সম্ভব নয়? গরুর সংখ্যা উৎপাদন কিছুটা বাড়ানো যায়, তবে সব উপাদান নয়, তাকে স্বল্পকালীন বাজার বলা হয়। আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। এক কথা হচ্ছে, তুমি চাইলেও গরুর সংখ্যাটা সাডেনলি বাড়াতে পারবে না, বাট একটা গরু দুধ দেয়, সেই দুধটা কিছুটা বাড়াতে পারবে কিসের মাধ্যমে? খাবার বেশি খাওয়ানোর মাধ্যমে। তো আমরা চলে যাই নেক্সটে, দীর্ঘকালীন বাজার। তারপরে হচ্ছে আমাদের দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার কাকে বলে? যে বাজারে যে বাজারের সকল উপাদান পরিবর্তন করা যায় এবং নতুন প্রতিষ্ঠান প্রবেশ করতে পারে, তাকে দীর্ঘকালীন বাজার বলে। তার মানে আমাদের এটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। ক্লিয়ার? মানে এই বাজারে সকল ধরনের উপাদান পরিবর্তন করা সম্ভব এবং উৎপাদন বাড়ানো সম্ভব, তাকে বলা হয়েছে দীর্ঘকালীন বাজার। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইলেকট্রনিক বা গার্মেন্টস শিল্প। ইলেকট্রনিক বা গার্মেন্টস শিল্প, নতুন ফ্যাক্টরি তৈরি বা মেশিন বসানো সম্ভব। নতুন ফ্যাক্টরির তৈরি, মেশিন বসানো সম্ভব। এটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজারে সকল উপাদান কি? পরিবর্তনশীল। দীর্ঘকালীন বাজারে সকল উপাদান পরিবর্তনশীল। আচ্ছা, আমরা চলে যাব স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন এবং তারপরে তাহলে কি হতে পারে? অতি দীর্ঘকালীন। রাইট? ওকে। আমরা চলে যাব অতি দীর্ঘকালীন। অতি দীর্ঘকালীন বাজার। আচ্ছা, যে বাজারে প্রযুক্তির পরিবর্তন, জনসংখ্যা, স্বাদ, রুচির পরিবর্তন সহ বৃহত্তর সময় ধরে পরিবর্তন দেখা যায়, তাকে অতি দীর্ঘকালীন বাজার বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় মোবাইল ফোন প্রযুক্তির বাজার। মোবাইল ফোন প্রযুক্তির বাজার, যেখানে সময়ের সাথে প্রযুক্তি ও মানুষের রুচি বদলায়। সময়ের সাথে মানুষের প্রযুক্তি ও মানুষের রুচি বদলায়। দেখো, এই যে অতি দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে, সময়ের সাথে প্রযুক্তি ও রুচি বদলায়। তুমি দেখবে স্মার্টফোনের দাম, আইফোনের দাম যতই বৃদ্ধি পাক, এটার কখনো রুচি চেঞ্জ হবে না, এটার বরং রুচি বাড়বে, কমবে না। যে ধরবে অর্থনীতি, এটা হচ্ছে এক্সেপশনাল একটা উদাহরণ। তোমরা ভাবো যে কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে সাধারণত সেটা ক্রয় কম হবে না। কিছু জাঁকজমকপূর্ণ দ্রব্য আছে যেটাকে বলা হয় বিলাসজাত দ্রব্য। এইসব দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও সেই দ্রব্যের চাহিদার পরিমাণ আরো বাড়বে। যেমন সোনা, রূপা। মাথায় রাখবে, এগুলোর দাম যতই বৃদ্ধি পাক কখনো চাহিদা কমবে না। আমরা হয়তো এই চ্যাপ্টারটা দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করা হবে, ঠিক আছে, যে বিলাসজাত দ্রব্য এবং গিফেন দ্রব্য বলতে কি বুঝো। ওকে, আমরা চলে যাই নেক্সট। আমরা মোটামুটি যে প্রকারভেদ ছিল বাজারে সেটা পড়লাম। এখন আমরা চলে যাব নেক্সট, যে প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা জানবো, ঠিক আছে। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার। কিসের ভিত্তিতে? প্রতিযোগিতার ভিত্তিতে। বাজারের প্রতিযোগিতা অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার,
খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার প্রচুর ইম্পর্টেন্ট দিতে হবে। এই প্রশ্নগুলা এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বুঝো? পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখন আসা যাক, এই ধরনের বাজারে অনেক ক্রেতা বিক্রেতা থাকে এবং কেউ এককভাবে বাজার দাম নির্ধারণ করতে পারে না। এখানে সব পণ্য একরকম বা সমজাতীয় হয়ে থাকে। কোন বাজার এটা? সমজাতীয় হয়ে থাকে সব ধরনের পণ্য। সমজাতীয় হয়ে থাকে সব ধরনের পণ্য। সমজাতীয় বলতে কি বোঝায়? একরকম, সব পণ্য একই রকম হবে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সমজাতীয়। সমজাতীয়। এখন এটা হচ্ছে কোন ধরনের বাজার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি থাকে? ক্রেতা বিক্রেতা কি থাকে? অসংখ্য থাকে। ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকে, সেইটাকেই বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো আমরা এখন কথা বলবো বৈশিষ্ট্য নিয়ে, যে এইটার বৈশিষ্ট্য কি, আমরা কিভাবে পয়েন্ট আউট করবো। অনেক সংখ্যক কি থাকবে? ক্রেতা বিক্রেতা থাকবে। অনেক সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে। এক, সমজাতীয় পণ্য থাকবে। দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা ও সরবরাহের মাধ্যমে। দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা ও সরবরাহের মাধ্যমে। ওকে। বাজারের প্রবেশ, বাজারের প্রবেশ ও প্রস্থান সম্পূর্ণ স্বাধীন। কি এটা? সম্পূর্ণ স্বাধীন। বাজারে প্রবেশ এবং প্রস্থান। প্রস্থান বলতে কি? বের হয়ে যাওয়া। প্রবেশ মানে প্রবেশ করা, বাজার তুমি প্রবেশ করতে পারবা যখন তখন, এবং প্রস্থান হয়ে যেতে পারবা, এখান থেকে বের হয়ে যেতে পারবা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কি, বিক্রেতারা লাভ সর্বাধিক করার চেষ্টা করে। বিক্রেতারা লাভ কি সর্বাধিক করার চেষ্টা করে, কিন্তু প্রতি লাভ থাকে না। এই বাজারে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, দাম পরস্পর